হ্যালো নার্সিং স্টুডেন্টস, দ্য নার্সিং স্টাডি এইড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আমরা আগের ভিডিওগুলোতে ডিসকাস করছিলাম অ্যাকিউট রেনাল ফেলিয়ার নিয়ে। আগের ভিডিওগুলোতে অ্যাকিউট রেনাল ফেলিয়ার কাকে বলে, তার ইটিওলজি মানে কজেস কি আছে, তার প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জেস কি হয়, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, ক্লিনিক্যাল স্টেজিং, ম্যানেজমেন্ট, এই সবই ডিসকাস করেছি। অ্যাকিউট রেনাল ফেলিয়ার নিয়ে 5টা ভিডিও পার্ট 1 থেকে পার্ট 5 এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আজকে এই অ্যাকিউট রেনাল ফেলিয়ারের পার্ট 6 অ্যান্ড দ্য লাস্ট পার্ট। আজকে আমরা ডিসকাস করব কমপ্লিকেশনস অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার অ্যান্ড নার্সিং ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার। তো প্রথমেই আমরা চলে যাব কমপ্লিকেশনসে। কমপ্লিকেশনসের মধ্যে মোস্ট কমনলি যে কমপ্লিকেশনস গুলো দেখা যায়, ফার্স্টে আসছে ডিসরিথমিয়া বা এটাকে অ্যারিথমিয়াও বলা যেতে পারে। এটা হলো এমন একটা প্রবলেম যখন হার্টের যে নর্মাল রিদম থাকে সেই রিদমটা যখন নষ্ট হয়ে যাচ্ছে। হার্টের নর্মাল রিদমকে বলা হয় সাইনাস রিদম, যেটা পিকিউআরএসটি ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখন অ্যাকিউট রেনাল ফেলিয়ার ক্ষেত্রে এই যে নর্মাল রিদমটা সেটা কিন্তু আর থাকে না, সেটা নষ্ট হয়ে যায়, নানা রকম অ্যারিথমিয়া শুরু হয়ে যায়। এর কারণ কি? এর কারণ মূলত ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আমরা জানি যে রেনাল ফেলিয়ার ডেভেলপ করলে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটের লেভেলসগুলো চেঞ্জ হয়ে যায়, সেখান থেকে একটা অ্যারিথমিয়া প্রবলেম হতে পারে। রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি হাইপোন্যাট্রিমিয়া, হাইপার ক্যালেমিয়া এই জাতীয় প্রবলেমগুলো তৈরি হয়। হাইপার ক্যালেমিয়ার কারণে অনেক সময় দেখা গেছে পেশেন্টের অ্যারিথমিয়া বা ডিসরিথমিয়া স্টার্ট হয়েছে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ছাড়াও আরও যে কারণে অ্যারিথমিয়া হতে পারে সেটা হলো ইউরেমিক টক্সিন ডিপোজিশনের জন্য। ইউরেমিক টক্সিন ডিপোজিশনের ফলে হার্টে পেরিকার্ডাইটিস তৈরি হয়, যেটাকে বলা হয় ইউরেমিক পেরিকার্ডাইটিস। এই যে ইউরেমিক টক্সিনগুলো যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, এইগুলো যখন পেরিকার্ডিয়ামকে ইনফ্লামড করে দেয় বা পেরিকার্ডিয়ামে ইনফ্লামেশন তৈরি করে, তখন সেখানে ইউরেমিক পেরিকার্ডাইটিস ডেভেলপ করে। এই ইউরেমিক পেরিকার্ডাইটিসের কারণেও কিন্তু ডিসরিথমিয়া হতে পারে। এই অ্যারিথমিয়া বা ডিসরিথমিয়ার মধ্যে মূলত যেটা দেখা যায় সেটা হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এগুলো মোস্টলি দেখা যায়। এর পরের পয়েন্টে আমরা আসবো। এর পরের পয়েন্ট আছে হাইপার ক্যালেমিয়া। হাইপার ক্যালেমিয়া কথাটা আমি আগেও ডিসকাস করেছি। হাইপার ক্যালেমিয়া মানে হচ্ছে যখন ব্লাডের পটাশিয়াম লেভেল নর্মালের চেয়ে অনেকটা বেড়ে যাচ্ছে, সেই সিচুয়েশনটাকে বলা হয় হাইপার ক্যালেমিয়া। হাইপার ক্যালেমিয়া অ্যাকিউট রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে খুব কমন একটা প্রবলেম। তার কারণ কিডনি যখন ইউরিন তৈরি করতে পারছে না, ইউরিন ফর্মেশন ভালোভাবে হচ্ছে না, তাই ইউরিনের সাথে শরীরের যে এক্সট্রা পটাশিয়াম গুলো থাকতো সেটাও কিন্তু বেরিয়ে যেতে পারছে না। ফলে ব্লাডের মধ্যে পটাশিয়ামের লেভেলটা বাড়তে থাকে। ব্লাডে পটাশিয়ামের লেভেল বেড়ে গেলে কিন্তু অ্যারিথমিয়ার মতো সমস্যা হতে পারে, আগেই ডিসকাস করেছি। এমনকি পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হতে পারে। ইসিজি দেখে অনেক সময় বোঝা যায় যে হাইপার ক্যালেমিয়া হয়েছে পেশেন্টের। ইসিজিতে যে নর্মাল সাইনাস রিদম থাকে হার্টের, মানে পিকিউআরএসটি ওয়েভ, এইটার একটা চেঞ্জ হয়ে যায় হাইপার ক্যালেমিয়া হলে। হাইপার ক্যালেমিয়া হলে এই যে পিকিউআরএসটি ওয়েভ, এর যে টি ওয়েভটা অনেকটা লম্বা বা টল হয়ে যায়, তাই টল টি ওয়েভ হচ্ছে হাইপার ক্যালেমিয়ার একটা ক্যারেক্টারিস্টিক্স। এরপর আমরা ডিসকাস করব এর পরের পয়েন্ট, দ্যাট ইজ মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে আমি আগেও বলেছি। মেটাবলিক অ্যাসিডোসিস রেনাল ফেলিয়ারের একটা কমপ্লিকেশন। অ্যাসিডোসিস হচ্ছে যখন ব্লাডের নর্মাল পিএইচ এর লেভেলটা কমে যাচ্ছে। আমাদের বডির আর্টেরিয়াল ব্লাডের নর্মাল পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। যখন আর্টেরিয়াল ব্লাডের পিএইচ এই লেভেলটার থেকে কমে যাচ্ছে, তখন সেই সিচুয়েশনটাকে বলা হয় অ্যাসিডোসিস। রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে যেটা হয়, কিডনি আমাদের শরীরে মেটাবলিজমের কারণে তৈরি হওয়া যে এক্সট্রা অ্যাসিড, সেটাকে বডি থেকে এক্সক্রিট করে দিতে বা রিমুভ করে দিতে পারে না। সেই কারণে ব্লাডের যে নর্মাল পিএইচ সেইটা নেমে যায় এবং ব্লাড অ্যাসিডিক হয়ে যায়। এছাড়াও এই অ্যাসিডিক সিচুয়েশনটাকে নিউট্রালাইজ করার জন্য যে বাইকার্বনেট আয়নের প্রয়োজন হয়, সেই বাইকার্বনেট আয়ন কিন্তু কিডনি তৈরি করে। এছাড়াও কিডনি কিছু পরিমাণ বাইকার্বনেট আয়ন রিঅ্যাবজর্ব করতে পারে। তো কিডনি যেহেতু ফাংশন করতে পারছে না, তাই বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটাও হচ্ছে না, বাইকার্বনেট প্রোডাকশনটাও কমে যাচ্ছে। এই কারণে ওই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করবার মতো কেউ থাকছে না এবং এর ফলেই বডিতে অ্যাসিডোসিস তৈরি হচ্ছে।
আসলে কিডনি এমন একটা অর্গান যেটা বডির অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেনেন্সে খুব বড় একটা রোল প্লে করে, কিন্তু সেই কিডনি যখন আর ফাংশনিং থাকছে না তখন অ্যাসিড বেস ব্যালেন্সে একটা প্রবলেম তৈরি হবে এবং কিডনির ম্যাল ফাংশনিং এর কারণে এই যে মেটাবলিক অ্যাসিডস শরীর থেকে বেরোতে পারছে না, এছাড়া বাইকার্বনেট আয়নের রিঅ্যাবজর্পশন হচ্ছে না বা বাইকার্বনেট প্রোডাকশনও কমে যাচ্ছে, এই সিচুয়েশনটার জন্য যে অ্যাসিডোসিসটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। এই মেটাবলিক অ্যাসিডোসিস হলে কি কি সিমটম দেখা যায়? পেশেন্টের হেডেক হবে, পেশেন্টের একটা ঘুম ঘুম ভাব বা ড্রাউজিনেস হবে, পেশেন্ট কনফিউজড হতে পারে, মাসলে একটা উইকনেস হবে, এছাড়াও কনভালশন হতে পারে, ডায়রিয়া হতে পারে, পেশেন্টের রেসপিরেটরি প্রবলেম হতে পারে, মানে শর্টনেস অফ ব্রিথ বা ডিসনিয়া হতে পারে, অ্যারিথমিয়া বা ডিসরিথমিয়া হতে পারে যেখানে হার্টের রিদমটা আর নর্মাল থাকবে না, হার্ট রেট বেড়ে যাবে, এছাড়া নজিয়া ভমিটিং এই প্রবলেমগুলো হতে পারে। তো এইগুলো হলো কমপ্লিকেশনস অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার। এরপরে আমরা যাব নার্সিং ম্যানেজমেন্ট। নার্সিং ম্যানেজমেন্ট ডিসকাস করতে গেলে একদম নার্সিং কেয়ার প্ল্যান ফর্মুলেট করে ডিসকাস করা ভালো, তাই আমি একদম চলে যাচ্ছি নার্সিং ডায়াগনোসিসে। তো ফার্স্ট নার্সিং ডায়াগনোসিস হচ্ছে এক্সেস ফ্লুইড ভলিউম রিলেটেড টু ইম্পেয়ার্ড রেনাল ফাংশন। যেহেতু পেশেন্টের রেনাল ফাংশন ঠিক নেই তাই বডি থেকে এক্সট্রা ফ্লুইড কিডনি বাইর করে দিতে পারছে না এবং এই কারণে ফ্লুইড ভলিউমটা এক্সেস হয়ে যাচ্ছে বডিতে। আর এটা অ্যাজ এভিডেন্স বাই কি হবে, মানে কি দেখে আমরা বুঝবো? আমরা বুঝতে পারবো পেশেন্টের যখন ইডিমেটাস একটা কন্ডিশন তৈরি হবে, মানে পা ফুলে যাবে, পা ইডিমা হবে, ফেসে একটা পাফিনেস তৈরি হবে, মানে মুখও ফুলে যাবে। তাহলে পুরো নার্সিং ডায়াগনোসিসটা হচ্ছে এক্সেস ফ্লুইড ভলিউম রিলেটেড টু ইম্পেয়ার্ড রেনাল ফাংশন অ্যাজ এভিডেন্সড বাই পেডাল ইডিমা, পাফিনেস অফ ফেস। এর প্ল্যান্ড ইন্টারভেনশন কি হবে? আমরা যখন নার্সিং ডায়াগনোসিস লিখি এর সাথে গোল লিখি, প্ল্যানিং লিখি, ইন্টারভেনশন এন্ড ইভ্যালুয়েশন লিখি। তো আমি একেবারে এটার প্ল্যানিং আর ইন্টারভেনশনটা একসাথে করে বলছি, তাই বলছি প্ল্যান্ড ইন্টারভেনশন। তো ফার্স্ট যেটা আমাদের করতে হবে, ইডিমার স্টেটাসটা অ্যাসেস করতে হবে, মানে পেশেন্টের ইডিমা কতটা, ইডিমা কোন কোন এরিয়াতে স্প্রেড করেছে এবং ইডিমার প্রোগ্রেশন কতটা, মানে একদিনের চেয়ে তারপরের দিন কি ইডিমাটা বাড়লো না কমলো। তারপরের পয়েন্টে আছে পেশেন্টস বডি ওয়েট ইজ টু বি চেক ডেইলি। যখন পেশেন্টের ইডিমা হচ্ছে, শরীরে ফ্লুইড জমছে, তখন অটোমেটিক্যালি এই ফ্লুইডের কারণে বডি ওয়েট বেড়ে যেতে পারে। তাহলে পেশেন্টের আজকে যে বডি ওয়েটটা ছিল কালকে যদি দেখি বডি ওয়েটটা একটু বেড়ে গেছে, তার মানে বুঝতে হবে যে ফ্লুইড রিটেনশন হচ্ছে বডিতে, সেই কারণে কিন্তু বডি ওয়েট বেড়ে যাচ্ছে। তাই বডি ওয়েট ডেইলি চেক করতে হবে, যেটা ইন্ডিকেট করে বডিতে ফ্লুইড রিটেনশন হচ্ছে কি হচ্ছে না। পরের পয়েন্ট হচ্ছে পেশেন্ট ইজ টু বি অ্যাসেসড ফর অ্যাবনর্মাল লাং সাউন্ড, রেসপিরেটরি ডিস্ট্রেস। এবার যখন ইডিমা তৈরি হচ্ছে বডিতে, ইডিমা তো শুধু হাতে পায়ে হবে এরকম ব্যাপার নেই, পালমোনারি ইডিমাও হতে পারে, লাংসের ভেতরেও জল জমে যেতে পারে। তো এইরকম সিচুয়েশন হলে পেশেন্টের সবার আগে রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে যাবে। তাই জন্য লাং অ্যাসেসমেন্ট করতে হবে বা পেশেন্টের রেসপিরেটরি অ্যাসেসমেন্ট করতে হবে যে কোনো রকম অ্যাবনর্মাল লাং সাউন্ড আছে কিনা। মানে যখন আমি পেশেন্টের চেস্ট অসকালটেশন করব তখন ক্র্যাকলস পাওয়া যাচ্ছে কিনা। পালমোনারি ইডিমা থাকলে পেশেন্টের কিন্তু ক্র্যাকলস শোনা যাবে অসকালটেশনে বা স্টেথোস্কোপ দিয়ে চেস্ট অসকালটেট করবার সময়। আচ্ছা, এরপরে আমরা পয়েন্টটা দেখে নেব, পেশেন্ট সেরাম ইলেকট্রোলাইটস লেভেল আর টু বি চেকড অ্যান্ড ফলোড। পেশেন্টের রেগুলার সেরাম ইলেকট্রোলাইট লেভেলসের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড এগুলো কিন্তু চেক করা দরকার, কারণ অনেক সময় সোডিয়াম বেড়ে গেলেও কিন্তু বডিতে ওয়াটার রিটেনশন হয়। এছাড়াও পেশেন্টের সেরাম, ইউরিয়া, ক্রিয়েটিনিন এই লেভেলগুলো চেক করতে হবে কিডনি ফাংশনিং অ্যাসেস করবার জন্য। এর পরের পয়েন্টে পেশেন্ট ইজ টু বি প্রিপেয়ার্ড for dialysis to remove excess fluid as per physician's advice. পেশেন্টের যদি প্রয়োজন হয় তাহলে পেশেন্টকে কিন্তু ডায়ালিসিসের জন্য প্রিপেয়ার করতে হবে যদি ফিজিশিয়ানের সেরকম অর্ডার থাকে, কারণ অনেক সময় রেনাল ফেলিয়ার এমন জায়গায় চলে যায় যখন ডায়ালিসিস দিয়ে এক্সট্রা ফ্লুইড রিমুভ করা ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না। Patient's daily fluid intake output is to be monitored strictly. ফ্লুইড রেস্ট্রিকশনে আমরা আগেও বলেছি ম্যানেজমেন্টের মধ্যে যে ফ্লুইড কিভাবে পেশেন্টকে প্রোভাইড করা উচিত অ্যাকিউট রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে। তো সেইভাবে সেই রুল মেনে কিন্তু ফ্লুইড ইনটেক মনিটর করে পেশেন্টকে দিতে হবে এবং পেশেন্টের যদি ইউরিন পাস হয় তাহলে কিন্তু আউটপুটও সেইভাবেই স্ট্রিক্টলি মেজার করতে হবে। এর পরে পয়েন্ট আছে ফ্লুইড ইজ টু বি প্রোভাইডেড টু দ্য পেশেন্ট অ্যাকর্ডিং টু দ্য রেস্ট্রিক্টেড অ্যামাউন্ট অ্যাজ পার দ্য ফিজিশিয়ান অ্যাডভাইস।
ফ্লুইড রেস্ট্রিকশনের যে রুল আছে সেই রুল মেনে কিন্তু ফিজিশিয়ান জেনারেলি ফ্লুইডের অ্যামাউন্টটা রেস্ট্রিক্ট করে দেন। সেইভাবেই পেশেন্টকে কিন্তু সেই নিয়ম অনুযায়ী ফ্লুইড দিতে হবে, যতটা বলা থাকবে বা যতটা ক্যালকুলেট করে পাওয়া যাবে সেই হিসেব অনুযায়ী পেশেন্টকে ফ্লুইড ওরালি প্রোভাইড করতে হবে। সেটা জল হোক, চা হোক বা অন্য কোনো ফ্লুইড ওরালি দেওয়া যেতে পারে, যেমন স্যুপ বা অন্য কোনো হেলথ ড্রিঙ্ক। এইগুলোর পরিমাপও কিন্তু মানে অ্যামাউন্টও কিন্তু কাউন্টে রাখতে হবে। এর পরের পয়েন্টে আছে লো সোডিয়াম ডায়েট ইজ টু বি প্রোভাইডেড। পেশেন্টকে যে ডায়েটটা দেওয়া হবে, যে খাবারটা দেওয়া হবে, তাতে কিন্তু সোডিয়ামের পরিমাণটা কম থাকতে হবে, কারণ সোডিয়াম কিন্তু শরীরে ওয়াটার রিটেন করে রাখে। সোডিয়ামের ওয়াটার রিটেনশনের কারণে কিন্তু ফ্লুইড ভলিউম বাড়তে পারে। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।